আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আব্দুল আওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আমার অনলাইন ক্লাসগুলো নিশ্চয়ই তোমরা রেগুলার দেখে যাচ্ছ। আমার প্রতিটা ক্লাস একটা ক্লাসের সাথে সম্পর্কিত। অতএব কোনো একটি ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে পরবর্তী ক্লাস থেকে বোঝা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আমার প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে নিজেরা দেখবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। ওকে, চলো আমরা আর কথা না বাড়ি আমরা আমাদের আজকে পাঠে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে সপ্তম অধ্যায়। তো আজকে লেকচার হচ্ছে আমরা দেখতে পাচ্ছ 5। তার আগে আরো 4টি লেকচার রয়েছে, তোমরা সেই লেকচারগুলো দেখবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিকৃতির দরুন কৃত কাজের পরিমাণ। অর্থাৎ কোন বস্তুর পর বল প্রয়োগ করলে বস্তু যদি বিকৃতি ঘটে তবে সেই বিকৃতির ফলে তার মধ্যে যে কাজ সম্পাদিত হবে সেই কাজের পরিমাণ আমরা আজকে আলোচনা করব এবং একটা রাশিমালা তৈরি করব। তবে একটা কথা হচ্ছে কোন বস্তুর পর বল প্রয়োগ করার ফলে তার মধ্যে যে কাজ সংঘটিত হবে সেই কাজের পরিমাণই হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি। অর্থাৎ আমরা সঞ্চিত শক্তিটাও কিন্তু এখানে আমরা এই রাশিমালা থেকে পেয়ে যাব। তো চলো আমরা পাঠে চলে যাই। যে বিকৃতি দরুন কাজের পরিমাণ বা সঞ্চিত শক্তি। ঠিক আছে, তো মনে করি একটি দৃঢ় অবলম্বনের সাথে একটি তারকে বেঁধে ওই তারের উপর একটি বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ধরে নিচ্ছি তারের আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এ এবং তারের উপর F বল প্রয়োগ করা হয়েছে, তার উপর F বল প্রয়োগ করা হয়েছে এবং তারটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল a। ফলে তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হলো f। তাহলে ইয়াং এর গুণাঙ্ক থেকে আমরা জানি যে y equal f by a divided by small l by capital A। ঠিক আছে, তো এখান থেকে আমরা লিখতে পারি হলো এরকম f capital L divided by a small l। এখান থেকে f কে যদি আমরা ফ্রি করে নিয়ে আসি বা লিখতে পারি হলো f equal y a small l divided by capital L। হ্যাঁ, এটাকে আমরা এখন সমীকরণ লিখলাম। এবার এই যে f বল প্রয়োগ করা হয়েছে, এই f বল প্রয়োগের ফলে যদি বস্তুর ক্ষুদ্র বিকৃতি ঘটে, মানে ক্ষুদ্র অংশের বিকৃতি ঘটে, তাহলে আমাদের কৃত কাজের পরিমাণটা কি হবে? ক্ষুদ্র হবে। ধরে নিচ্ছি যে dl বিকৃতির ফলে কৃত কাজের পরিমাণ হচ্ছে dw। dl বিকৃতির ফলে কৃত কাজের পরিমাণ হচ্ছে dw। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং dw ইকুয়াল f dl। ঠিক আছে, এখন আমি যদি এই ক্ষুদ্র কৃতকাজ থেকে যদি আমি বৃহৎ কৃতকাজ পেতে চাই তাহলে কি করতে হবে? যে কাজের একটা সীমা তৈরি করতে হবে। সীমাটা কি? যে বিকৃতি হয়েছিল কোথায় থেকে? হ্যাঁ, বিকৃতি শূন্য থেকে শুরু হয় এবং ফাইনাল বিকৃতি হয় কতটুকু? ফাইনাল বিকৃতি হয় L পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে L ইকুয়াল 0 হতে L ইকুয়াল L সীমার মধ্যে কৃতকাজ, এত সীমার মধ্যে কৃতকাজ W ইকুয়াল ইন্টিগ্রেশন অফ L ইকুয়াল 0 L ইকুয়াল L F dl। ঠিক আছে, এখন F এর মান আমি যদি এখান থেকে এখন সমীকরণ থেকে বসাই তাহলে আমরা পাচ্ছি হলো ইন্টিগ্রেশন অফ L ইকুয়াল 0 L ইকুয়াল L নট, আর আমার F এর মান ছিল এখানে y ক্যাপিটাল S স্মল l ডিভাইডেড বাই ক্যাপিটাল L, আর এখানে আছে হলো dl।
এবার এখানে আমার পরিবর্তন হচ্ছে কি? আমার পরিবর্তন হচ্ছে শুধু দৈর্ঘ্যের, হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ওয়াই এ ক্যাপিটাল এল, এই তিনটার কোনো পরিবর্তন হচ্ছে না। যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এগুলোকে বাইরে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এখানে লিখতে পারি হলো যে ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, হ্যাঁ, আর এখানে ইন্টিগ্রেশন অফ এল ইকুয়াল 0 এল ইকুয়াল এল, তাহলে আমরা এখানে পাচ্ছি হলো স্মল এল, সরি আমার এখানে এল তো পরিবর্তন হচ্ছে, তাহলে ওয়াই এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এখানে আমার স্মল এল থাকছে, আর এখানে আছে হলো ডিএফ। এখন তোমরা নিশ্চয়ই তোমাদের সূত্র মনে আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স তার রাশিমালা কি? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স তার রাশিমালা হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2। ফাইন, তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি হলো এখানে আমরা লিখি যে দৈর্ঘ্য ইকুয়াল এখানে ওয়াই ক্যাপিটাল এ ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, আর এখান থেকে আমরা পাচ্ছি হলো এল স্কয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে এল ইকুয়াল 0 এল ইকুয়াল এল। এবার আমি যদি এখানে আপার লিমিট বসাই লোয়ার লিমিট বসাই তাহলে কি দাঁড়ালো? ওয়াই এ ডিভাইডেড বাই হচ্ছে ক্যাপিটাল এল, আর এখানে এল এর পরিবর্তে আপার লিমিট এল, তাহলে আমি লিখলাম হলো যে এল স্কয়ার ডিভাইডেড বাই 2, নিচে 2 থাকলো মাইনাস, এবার এই এল এর পরিবর্তে লোয়ার লিমিট এল ইকুয়াল 0, 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো এই হাফ যদি আমরা এই পাশে নিয়ে আসি, আর আমরা এখানে লিখতে পারি হলো ওয়াই এ এল স্কয়ার স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এইটাই আমরা পেয়ে গেলাম হলো কৃত কাজ। হ্যাঁ, তাহলে কৃত কাজটা কোথায় পাচ্ছি? যে পীড়ন বিকৃতি হওয়ার পরে, বল প্রযুক্ত হওয়ার পরে তার মধ্যে কৃত কাজের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এই কৃত কাজের পরিমাণটাকে আমরা আবার একটু এভাবেও লিখতে পারি, ইচ্ছা করলে আমরা এভাবে আনতে পারি যে হাফ এই ওয়াই এ এল, যেমন আমাদের আগে জানা আছে, কি জানা আছে খেয়াল করো, যে আমরা জানি হলো ওয়াই ইকুয়াল এফ এ ডিভাইডেড বাই এফ ক্যাপিটাল এল এ স্মল এল। এখন এখান থেকে যদি আমরা এফ এল ইকুয়াল ওয়াই এ এল এটা লিখি, তাহলে আমি এফ এল এর মান আমি এখান থেকে এই ওয়াই এ এল আমি এখান থেকে বসাই, এখানে মানটা বসিয়ে দিতে পারি। তার মানে হচ্ছে আমি লিখতে পারি এরকম ওয়াই এ স্মল এল ইন্টু স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল। এখন এই যে এই অংশটা, এই অংশের মানটা আমি এখানে আছে, এটা মানে আমি এখানে বসাই দিতে পারি, তাহলে আমার হচ্ছে হাফ, এখানে বসাবো কি যে এফ এল, আর এখানে আরেকটা এল স্মল এল রয়ে গেছে ডিভাইডেড বাই হচ্ছে এখানে ক্যাপিটাল এল। এবার ক্যাপিটাল কাটা দিতে পারি, আমি লিখতে পারি হাফ এফ স্মল এল। তাহলে এটাও কিন্তু আমাদের কৃত কাজের রাশিমালা। তাহলে আমরা কৃত কাজের রাশিমালা দুইটা পেলাম কিভাবে? যে এখানে আমার কৃত কাজের হচ্ছে ওয়াই হচ্ছে হ্যাঁ ইয়াংয়ের গুণাঙ্ক, এ হচ্ছে যে তার ঝুলিয়ে দিয়েছি সে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল স্মল এল হচ্ছে বিকৃতির পরিমাণ, ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য। আবার এখানে আমি পাচ্ছি হলো কৃত কাজের পরিমাণ যে হাফ, হ্যাঁ, এফ হচ্ছে প্রযুক্ত বলের পরিমাণ, আর এটা হচ্ছে বিকৃতির পরিমাণ। তাহলে বিকৃতি প্রযুক্ত বল এবং বিকৃতি দুটো গুণ করলে আমরা, এবং হাফের সাথে গুণ করলে আমরা কৃত কাজের পরিমাণটা পেয়ে যাই। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে আমরা এখানে যে কৃত কাজ পেলাম, আমরা বলেছি যে কৃত কাজটা হচ্ছে এখানে সঞ্চিত শক্তি, তাহলে আমরা সঞ্চিত শক্তির পরিমাণ আমরা বলতে পারি কৃত কাজ এটা এবং সঞ্চিত শক্তিও এটা এবং এটা দুটোই হচ্ছে তোমার সঞ্চিত শক্তি। তাহলে আমরা কৃত কাজ এবং সঞ্চিত শক্তি রাশিমালা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এখন যদি আমরা এখানে বলি যে প্রতি একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, প্রতি একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি, তাহলে আমাদের কি দাঁড়াবে? আমরা এখান থেকে একটু লিখি। কি বললাম? যে একক আয়তনে
একক আয়তনে কৃত কাজ বা সঞ্চিত শক্তি। কৃত কাজ বা সঞ্চিত শক্তি আমরা কি পাচ্ছি, যে প্রতি একক আয়তনে যদি হয় তাহলে আমি ইউ দিয়ে প্রকাশ করলাম, আর এটা কি হবে যে ডব্লিউ বাই আয়তন ভি, একক আয়তন হলে ভি। এখন আমি ডব্লিউ মান যদি আমরা এখানে বসিয়ে দিই, ডব্লিউ মান কি বসাবো, ডব্লিউ মান আমি যদি এটা বসাই, ডব্লিউ মান যদি আমি এটা বসাই তাহলে আমি বসাতে পারি হাফ ওয়াই এ স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এখানে ভি। ভি সমান কি, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। যেহেতু আমার এখানে যে ভি সমান হচ্ছে ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, তাই না। এখন যদি আমরা এখানে এই করি, এই এ কাটা যাবে, এল এল স্কয়ার হয়ে যাবে, তার মানে আমরা এখানে লিখবো হলো হাফ ওয়াই স্মল এল স্কয়ার ডিভাইডেড বাই এখানে থাকবে হলো ক্যাপিটাল এল স্কয়ার। তাহলে এটা আমি পেলাম হলো প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তির রাশিমালা আমরা পেয়ে গেলাম। এটাকে আবার আমরা একটু পরিবর্তন করেও লিখতে পারি। পরিবর্তনটা হচ্ছে কিভাবে, খেয়াল করো, আমি ওয়াই এর মানটা যদি আমি বসিয়ে দিই, ওয়াই এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায়, এফ ইকুয়াল ওয়াই এর মান কি ছিল, এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল ইনটু এখানে হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল স্কয়ার। এখন তুমি যদি খেয়াল করো যে ক্যাপিটাল এল একটা কাটা যাবে, স্মল এল একটা কাটা যাবে, তাই না। তাহলে যদি কাটা যায় এখানে আমরা এখানে লিখতে পারি হলো হাফ ইনটু এফ বাই এ ইনটু এখানে হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। খেয়াল করছো এখানে স্মল এল এখানে দুটো আছে, একটা কাটা যাবে, তাহলে থাকবে একটা রইলো, এখানে দুটো ক্যাপিটাল এল, এখান থেকে আর এখানে আছে একটা ক্যাপিটাল এল, এখান থেকে একটা কাটা যাবে আর একটা থাকবে। এখন আমরা পেলাম হাফ এফ বাই এ ইনটু এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা পেলাম হলো একক আয়তনে সঞ্চিত শক্তি। তো এই একক আয়তনে সঞ্চিত শক্তিকে আমরা তাহলে আমরা এটাকে রাশিমালা, এটা কি আমরা দেখতে পাচ্ছি, দেখো তো এফ বাই এ মানে কি, পীড়ন। কি পীড়ন, যে তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধির কথা আলোচনা হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য পীড়ন, আর এটা হচ্ছে তোমার বিকৃতি, দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা এখানে লিখতে পারি একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল হাফ ইনটু এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমার খুব সহজভাবে জানা হয়ে গেল একক আয়তনে সঞ্চিত শক্তি সমান হচ্ছে হাফ ইনটু দৈর্ঘ্য পীড়ন ইনটু দৈর্ঘ্য বিকৃতি। ক্লিয়ার। এখন এখানে দৈর্ঘ্য পীড়নের কথা যদি আমরা না বলি, আমরা যদি এখানে আয়তন পীড়ন বলি, তা আয়তন পীড়ন আয়তন বিকৃতি, তাহলে আমার সঞ্চিত শক্তি হয়ে যাবে হলো আয়তনের ক্ষেত্রে সঞ্চিত শক্তি হয়ে যাবে। আবার একইভাবে যদি আমি আকার বিকৃতি বলি, এখানে আকার পীড়ন আকার বিকৃতি বললে তাহলে আমার এখানে আকারের ক্ষেত্রে আকার পরিবর্তনের ক্ষেত্রে সঞ্চিত শক্তি হয়ে যাবে। তাহলে ইন জেনারেল আমরা লিখতে পারি হলো প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি, প্রতি একক আয়তনের সঞ্চিত শক্তি ইন জেনারেল আমরা লিখতে পারি হলো যে এখানে পীড়ন ইনটু বিকৃতি, পীড়ন ইনটু বিকৃতি। তার মানে আমরা এখানে ইউ ইকুয়াল হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। ইন জেনারেল আমার হচ্ছে সঞ্চিত শক্তির রাশিমালা আমি এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার সাথে আবার কমেন্ট বক্সে যে কমেন্ট করো, আমি আরেকটু তোমাদের হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, আসো এবার আমরা আবার নতুন টপিকসে যাই। এবার আমাদের নতুন টপিকসের বিষয় হচ্ছে আমরা পয়সনের অনুপাত নিয়ে আমরা আলোচনা করি। পয়সনের অনুপাত, পয়সনের অনুপাতটা কি? বিজ্ঞানী সাইমন পয়সন বিজ্ঞানী সাইমন পয়সন একটি তারকে একটি দৃঢ় অবলম্বনের সাথে আটকে, একটা তারকে একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকালো। ধরে নাও এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন, এখান থেকে একটা তারকে এই দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে দিলেন।
এই তারের এখান থেকে ব্যাস তিনি পরিমাপ করলেন ডি এবং এই আদি দৈর্ঘ্য পরিমাপ করলেন হলো এল। তাহলে আদি দৈর্ঘ্য পরিমাপ করলেন এল। তিনি এই তারকে যখন প্রসারণ ঘটালেন, এই তারের উপরে যখন বল প্রয়োগ করলেন, তিনি দেখলেন যে তারের যে বিকৃতি হচ্ছে, সাথে সাথে তার পাশে সংকুচিত হচ্ছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে আর ব্যাস আস্তে আস্তে করে হ্রাস পাচ্ছে, ব্যাসার্ধের পরিমাণ কমে যাচ্ছে। হ্যাঁ, এই বিজ্ঞানী সাইমন পয়সন তিনি এটা প্রথম আবিষ্কার করেন এবং তিনি এটার মধ্যে একটা সিদ্ধান্তে উপনীত হন। একটি বিষয় তিনি দেখতে পান যে এখানে যে বিকৃতি করছে, যে দৈর্ঘ্য বিকৃতি করছে এবং যে এটাকে যে পার্শ্ব বিকৃতি করছে, এই দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতি অনুপাত একটা ধ্রুব সংখ্যা থাকে, সর্বদাই একই রকম থাকে। হ্যাঁ, এই দৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্ব বিকৃতি তাদের অনুপাত সর্বদাই একটি ধ্রুব সংখ্যা। এই আবিষ্কারকের নাম অনুসারে একে বলা হয় পয়সনের অনুপাত। এই যে অনুপাতটা তিনি আবিষ্কার করলেন তার নাম অনুসারে তার নাম দেওয়া হয়েছে পয়সন অনুপাত। তাহলে আমরা এখানে এই পয়সনের অনুপাত থেকে আমরা কি পাচ্ছি? পয়সনের অনুপাত থেকে আমরা এখানে বলতে পারছি যে পয়সনের অনুপাত এই পয়সনের অনুপাতকে তিনি সিগমা দিয়ে প্রকাশ করা হয়। সিগমা দিয়ে প্রকাশ করলে এটা হচ্ছে যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, এই পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞা করি তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে? যে কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি করলে তাদের অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পয়সনের অনুপাত। আমি আবার রিপিট করছি, কোনো বস্তুকে তার স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতি, কোনো বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি ঘটালে তার পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাকে বলা হয় পয়সনের অনুপাত। ক্লিয়ার? এবার আমরা এটা একটা গাণিতিক ফর্ম তৈরি করি, একটা গাণিতিক সমীকরণ তৈরি করি। অলরেডি তোমাদের এখানে একটা চিত্র দেখানো হয়েছে যে একটি এল দৈর্ঘ্যের একটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই তারের ব্যাস হচ্ছে ডি, তাহলে আদি ব্যাস ডি, আদি দৈর্ঘ্য হচ্ছে এল। এবার তার বিকৃতি ঘটানো হলো, বল প্রয়োগের ফলে বিকৃতি ঘটানো হলো। বিকৃতি ঘটানোর ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি করবে। দৈর্ঘ্য বৃদ্ধি যখন ঘটবে তখন যতই এখানে এটা লম্বা হতে থাকবে তত তার ব্যাস কমে আসতে থাকবে। ধরলাম তার ব্যাসটা কমে এরকম হচ্ছে। তাহলে খেয়াল করো, এখন এই যে এখান থেকে যেটা হলো এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ, এখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ হচ্ছে স্মল এল। তাহলে আমার এখানে আবার এটা কি হয়ে গেল? হ্যাঁ, এটা আমার আগে যে ব্যাস ছিল এই ব্যাস থেকে হ্রাস পেয়ে ব্যাসটা এতটুকু হলো। তাহলে ব্যাস কতটুকু হ্রাস পেল? আমরা ব্যাসটা হ্রাস পেল হলো আমরা এখানে দেখতে পারি এতটুকু ব্যাস হ্রাস পেল। তাহলে আমরা এখানে ব্যাস হ্রাসের পরিমাণটা আমরা দেখতে পারি যদি আমি স্মল ডি দিয়ে প্রকাশ করি। তাহলে আমার এখানে এই এতটুকু অংশে ব্যাসের পরিমাণ হচ্ছে ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। তার মানে আমার এখানে ব্যাস হ্রাস পেল হলো স্মল ডি পরিমাণ। তাহলে আমি এখানে বলতে পারি দৈর্ঘ্য বিকৃতি কত? দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। আর পার্শ্ব বিকৃতি কত? পার্শ্ব বিকৃতি হচ্ছে স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হলো এরকম যে পার্শ্ব বিকৃতির ক্ষেত্রে আমরা পেলাম হলো স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। আর দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে আমরা পাচ্ছি হলো স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ফাইনালি আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা উল্টে গেলে স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি, হ্যাঁ ক্যাপিটাল ডি স্মল। তাহলে আমরা এটা পয়সন অনুপাত আমরা পেয়ে গেলাম, পয়সন অনুপাতের একটা রাশিমালা আমরা পেয়ে গেলাম। তাহলে পয়সন অনুপাত সিগমা, এইটা রাশিমালা হচ্ছে এইটা বা এইটা। এবার আমরা তো এখানে ব্যাস নিয়ে বিবেচনা করেছি, এখন ব্যাসার্ধেরও তো পরিবর্তন করছে একই সাথে। তাহলে আমরা ব্যাসার্ধ নিয়েও এটা পরিমাপ করতে পারি।
তো ব্যাসার্ধ নিয়ে যখন পরিমাপ করব তখন এটা রাশিমালা দাঁড়াবে হলো এরকম সিগমা ইকুয়াল আমরা এখানে দৈর্ঘ্য পার্শ্ব বিকৃতিটা যদি আমরা এরকম চিন্তা করি যে ডেল আর ডিভাইডেড বাই আর, মানে আদি ব্যাস হচ্ছে আর, আর ব্যাসের যে পরিবর্তনটা ব্যাসার্ধে আদি ব্যাসার্ধ হচ্ছে আর, এবং ব্যাসার্ধের যে পরিবর্তনটা হলো সেটা হচ্ছে ডেল আর। হ্যাঁ, আবার এটা এখানে আমরা লিখতে পারি হলো দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে ধরলাম ডেল ক্যাপিটাল এল, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্যের পরিবর্তন। হ্যাঁ, আবার আদি দৈর্ঘ্য ছিল এল, আদি দৈর্ঘ্য ছিল এল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হলো এরকম যে ডেল স্মল আর ক্যাপিটাল এল ডিভাইডেড বাই স্মল আর, আর এখানে হচ্ছে ক্যাপিটাল ডেল ক্যাপিটাল এল। তাহলে এইটাও আমরা পয়সন অনুপাত আমরা পেয়ে গেলাম, এটাও পয়সন অনুপাতের রাশিমালা। এটা হচ্ছে তোমার ব্যাস এবং ব্যাস দিয়ে, আর এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ দিয়ে। তাহলে এখানে কি আমরা পাচ্ছি, ডেল এল হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, এল ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আদি ব্যাসার্ধ দৈর্ঘ্যের পরিবর্তন, ডেল এল হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। ফাইন। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন এখানে এই বিজ্ঞানী সাইমন পয়সন যখন এই পরীক্ষাটা করলেন তিনি দেখতে পেলেন যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, যখনই দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তখনই কি হচ্ছে ব্যাসার্ধ বা ব্যাসের পরিমাণ হ্রাস পাচ্ছে, একটা আরেকটার বিপরীত। তাহলে একটা আরেকটা বিপরীত যখন হয় তখন এটাকে যখন এরকম চিন্তা করা হবে, একটা আরেকটা বিপরীত হিসেবে যখন চিন্তা করা হচ্ছে তখন এই পয়সন অনুপাতটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, মাইনাস দিয়ে আমরা এখানে যেটা প্রকাশ আনতে পারি যে ওটা যদি আমি ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ডি স্মল এল ইকুয়াল, এখানে যদি এটা আমরা রাখি যে ডেল স্মল আর ক্যাপিটাল এল ডিভাইডেড বাই আর ডেল ক্যাপিটাল এল, তাহলে আমরা এখানে মাইনাস এখানে ব্যবহার করলাম। কেন মাইনাস ব্যবহার করলাম? প্রশ্ন হলো যে কেন মাইনাস ব্যবহার করলাম? মাইনাস ব্যবহার করার কারণ হচ্ছে আমার দৈর্ঘ্য যখন বৃদ্ধি পায় তখন ব্যাসার্ধের পরিমাণ হ্রাস পায়। এই যে এই জন্য এখানে এটা যদি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ এটা বৃদ্ধি পেলে যদি এল যদি বৃদ্ধি পায় তাহলে এই ব্যাসের পরিমাণ হ্রাস পাবে। তাহলে একটা আরেকটা বিপরীত, যখন আমি এখানে মাইনাস বসিয়ে দিব তখন আলটিমেটলি এটা প্লাস হয়ে যাবে। তবে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে তোমরা যদি এখানে এই মাইনাসকে ব্যবহার না করো তাও হবে, মাইনাস ব্যবহার না করে তোমরা শুধু এখানে পরিবর্তনগুলো জাস্ট উল্লেখ করে দিবা যে পরিবর্তন হচ্ছে, এখন বাড়লো না হ্রাস পেলো এটা কোনো বিষয় না। এটা তুমি যখন আর বিবেচনা নিলা না তখন তুমি শুধু পরিবর্তন এখানে উল্লেখ করেছো, তখন মাইনাস চিহ্ন না দিয়েও তুমি অঙ্কটা করতে পারছো। হ্যাঁ, আর যদি মাইনাস চিহ্ন দিয়ে অঙ্ক করো তাহলে অবশ্যই আমাকে এখানে এল যদি আমি এল এর পরিবর্তন ডেল এল যদি আমি এখানে পজিটিভ ধরি তাহলে অবশ্যই ডেল আর নেগেটিভ ধরতে হবে, আর না হলে কিন্তু অঙ্ক আসবে না। ক্লিয়ার? তো পয়সন অনুপাত আমরা জানলাম। পয়সন অনুপাতের আরেকটা বিষয় হচ্ছে যে এই পয়সনের অনুপাতের কোনো একক বা মাত্রা আছে কিনা। তোমরা লক্ষ্য করো যে এই পয়সনের অনুপাত হচ্ছে একই রাশি দুটির বিকৃতির অনুপাত। হ্যাঁ, যে একই রাশি দুটির অনুপাত, কারণ এটাও বিকৃতি এটাও বিকৃতি, দুটা রাশি একই, তাহলে একই রাশির অনুপাত হওয়ার কারণে পয়সন অনুপাতে কোনো একক বা মাত্রা নেই। ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে এই পয়সন অনুপাতের সীমা। পয়সন অনুপাতের সীমা দেখা যায় যে পয়সন অনুপাতের সর্বাধিক মান হচ্ছে হাফ। পয়সন অনুপাতের সর্বাধিক মান হচ্ছে প্লাস হাফ এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। সর্বাধিক মান হচ্ছে প্লাস হাফ এবং সর্বনিম্ন মান হচ্ছে -1। তাহলে এইটাকে আমরা লিখতে পারি হলো -1 গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা, হ্যাঁ গ্রেটার দেন অর ইকুয়াল আবার হচ্ছে কি লেস দেন অর ইকুয়াল এখানে হাফ। তবে এখানে একটা বিষয় দেখা যায় যে দৈর্ঘ্য বৃদ্ধি পেলে ব্যাসার্ধের পরিমাণ কমে আসছে। তাহলে যেহেতু ব্যাসার্ধের পরিমাণ কমে আসছে, তো কমে আসলে তাহলে একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় যদি, তখন আমরা যদি এখানে মান বসিয়ে দিই তাহলে আলটিমেটলি মানটা চলে আসে, এই পয়সন অনুপাতের মানটা চলে আসে পজিটিভ অর্থাৎ ধনাত্মক মান চলে আসে। তাহলে যেহেতু ধনাত্মক মান চলে আসে সেহেতু এই মাইনাসের মানটা এটা সাধারণত পাওয়া যায় না, এটা তাত্ত্বিকভাবে ধরা হয়ে থাকে, কিন্তু বাস্তবে এটা পাওয়া যায় না। তাহলে বাস্তবিকভাবে কোনো ধাতব পদার্থের ক্ষেত্রে কারণ আমরা যত ধাতব পদার্থের উপরে বল প্রয়োগ করি না কেন
তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ হ্রাস পাবে, না দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ বেড়ে যায়? তোমরা কি পেয়েছো এরকম? হ্যাঁ, যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে, এরকম পেয়েছো তোমরা? খেয়াল করে দেখো যে আসলে এরকম পাওয়া যায় না। দৈর্ঘ্য বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ আলটিমেটলি এটা কমে আসবে, হ্রাস পাবে। সেহেতু এই পয়সন অনুপাতকে লেখা হয় 0 গ্রেটার দেন অর ইকুয়াল সিগমা গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন অর ইকুয়াল হাফ। এটা হচ্ছে ধাতু পদার্থের ক্ষেত্রে পয়সন অনুপাতের সীমা। পয়সন অনুপাতের সীমা এটা ধরা হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পয়সন অনুপাতের বিষয়ে জেনে গেলাম। এবার আসো আমরা আরেকটু নতুন বিষয়ে যাই, আরেকটু নতুন বিষয়ে একটু আলোচনা করি। নতুন বিষয়ে একটু আলোচনা করার ক্ষেত্রে আমরা যাব হলো প্রবাহীর প্রবাহ। ওকে, প্রবাহীর প্রবাহ কি বা প্রবাহী কি এটা আমাদের আগে জানতে হবে। হ্যাঁ, আমরা কি জানবো? প্রবাহী প্রবাহ। প্রবাহী প্রবাহ, এই প্রবাহী প্রবাহটা কি? তো আমরা এটা জানার আগে আমরা জানি যে পদার্থের অবস্থান, কয় ধরনের অবস্থান আছে? পদার্থ কয়টি অবস্থা থাকতে পারে? 3টি অবস্থা থাকতে পারে, কঠিন, তরল ও বায়বীয়, 3টি অবস্থা থাকতে পারে। এই পদার্থের 3টি অবস্থাকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কঠিন অবস্থা, হ্যাঁ কঠিন, আরেকটি হচ্ছে প্রবাহী। ক্লিয়ার? তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কঠিনই থাকলো, আর তরল এবং বায়বীয় এই দুটাকে একসাথে বলা হয় প্রবাহী। তরল এবং বায়বীয় পদার্থ এই দুটাকে বলা হয় প্রবাহী। তো এদেরকে কেন প্রবাহী বলা হয়? প্রশ্ন হচ্ছে এটা যে এদেরকে প্রবাহী বলা হয় কেন? গ্যাস বা তরলকে প্রবাহী পদার্থ বলা হয় কেন? এর কারণ হচ্ছে আমরা জানি প্রকৃতির সকল বস্তুই তার সাম্য অবস্থা আসতে চায়, অর্থাৎ তার স্থিতিশীলতা অর্জন করতে চায়। হ্যাঁ, স্থিতিশীলতা অর্জন করতে চায়। অর্থাৎ আমরা এটা যদি খেয়াল করি যে উচ্চ স্থান থেকে কোনো তরলকে ছেড়ে দিলে সে গড়িয়ে নিচের দিকে চলে আসে। কেন চলে আসে? যে সে তার স্থিতিশীলতা অর্জন করার জন্য সে পথ খুঁজে, জায়গা খুঁজে, যে কোন জায়গায় গেলে সে স্থিতিশীল হয়ে থাকতে পারবে। হ্যাঁ, এই স্থিতিশীলতার জন্য সে অধিক উচ্চ স্থান থেকে তরল নিচের দিকে চলে আসে। একইভাবে যদি আমরা দেখি অধিক ঘনত্বের স্থান থেকে গ্যাস কম ঘনত্বের স্থানের দিকে প্রবাহিত হয়। তাহলে কেন প্রবাহিত হচ্ছে? এটাও তার ওই যে স্থিতিশীলতা অর্জন করার জন্য, তার সাম্য অবস্থা অর্জন করার জন্য এইসব পদার্থকে প্রবাহিত হচ্ছে। এখন তুমি যদি এই তরল এবং গ্যাস এই দুটি পদার্থকে যদি আবদ্ধ করে না রাখো, তুমি যদি মুক্তভাবে রাখো, তাহলে এরা চিরজীবনই প্রবাহিত হতে থাকবে যতক্ষণ পর্যন্ত সাম্য অবস্থা অর্জন না করতে পারবে। আর যদি তুমি তাদেরকে বন্ধ করে রাখো, তাহলে দেখা যাবে যে এরা তুমি যেভাবে বন্ধ করে রাখছো ঠিক সেভাবেই থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এই প্রবাহী পদার্থ অর্থাৎ তরল এবং গ্যাস এরা সর্বদাই সাম্য অবস্থা স্থিতিশীল অবস্থা যেতে চাই বলে এরা প্রবাহিত হতে থাকে। এই জন্য এদেরকে প্রবাহী পদার্থ বলা হয়ে থাকে। এই প্রবাহী পদার্থ যখন প্রবাহিত হয়, কোনো মাধ্যমের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়, তখন প্রবাহিত হওয়ার সময় কিভাবে প্রবাহিত হয়? আমরা সেই প্রবাহের ধরনকে দুভাগে ভাগ করতে পারি। প্রবাহের ধরনকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে সমপ্রবাহ, বা শান্ত প্রবাহ, শান্ত প্রবাহ। আরেকটা হচ্ছে অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কাকে? প্রবাহীর প্রবাহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ, আরেকটা প্রবাহ হচ্ছে যে অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ। ঠিক আছে? তো এখন আমরা আসি সমরেখ প্রবাহ বা শান্ত প্রবাহ কাকে বলে। সমরেখ বা শান্ত প্রবাহ, এক নম্বর আসলো যে শান্ত প্রবাহ।
শান্ত প্রবাহ কাকে বলে? হ্যাঁ, যে শান্ত প্রবাহ মানে হচ্ছে সে শান্তশিষ্ট, সে নীরব, তাই না? আসলে সেরকম না। শান্তশিষ্ট নীরব হলে সে শান্ত প্রবাহ না। শান্ত প্রবাহ হচ্ছে প্রবাহী যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন ওই প্রবাহকালে তার অণুগুলো যদি পরস্পরের সাথে সমান্তরাল হয়ে প্রবাহিত হয়, হ্যাঁ, প্রবাহীর অণুগুলো যদি পরস্পরের সাথে সমান্তরাল হয়ে প্রবাহিত হয়, তবে তাকে বলা হয় শান্ত প্রবাহ বা সমরেখ প্রবাহ। যেমন আমরা এখানে একটা নালা বিবেচনা করলাম, এই নালার মধ্যে প্রবাহ অণুগুলো প্রবাহিত হচ্ছে একটা আরেকটার সাথে সমান্তরাল হয়ে, হ্যাঁ, এই অণুগুলো একটা আরেকটার সাথে সমান্তরাল হয়ে প্রবাহিত হচ্ছে। এই সমান্তরাল ভাবে প্রবাহিত হওয়ার কারণে তাকে বলা হয় শান্ত প্রবাহ। এখন এটা সোজাও যেতে পারে, আবার কখনো এরকম বাঁকা পথেও যেতে পারে, বাঁকা পথেও যেতে পারে। যেভাবে যাক না কেন, তার অণুগুলো পরস্পরের সাথে সমান্তরাল হয়ে গমন করবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, তার অণুগুলো হচ্ছে পরস্পরের সাথে সমান্তরাল হয়ে গমন করবে। তাহলে এই প্রবাহকে বলা হয় শান্ত প্রবাহ, সমরেখ প্রবাহ। ক্লিয়ার? হ্যাঁ, সমরেখ প্রবাহ। আবার আরেকটা প্রবাহ রয়েছে যে অশান্ত বা বিক্ষিপ্ত প্রবাহ। বিক্ষিপ্ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ কি? বিক্ষিপ্ত প্রবাহ হচ্ছে যে প্রবাহ তার প্রবাহকালে তার অণুগুলো পরস্পরের সাথে, হ্যাঁ, সমান্তরালে না থেকে বিক্ষিপ্ত ভাবে চলাচল করে, তবে সেই প্রবাহকে বলা হয় বিক্ষিপ্ত প্রবাহ। ক্লিয়ার? যেমন আমি যদি এখানে এরকম দেখাই, হ্যাঁ, এখানে একটা নালা দেখালাম, তো এখানে তার অণুগুলো কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, কোনোটা এইভাবে যাচ্ছে, অর্থাৎ তার অণুগুলো চলার দিক, হ্যাঁ, কোনোটাই সুষম না, এক একটা একের দিকে যাচ্ছে, হ্যাঁ, তারা পরস্পরের সাথে সমান্তরাল হয়ে গমন করেনি। তাহলে এটাকে বলা হবে হলো বিক্ষিপ্ত প্রবাহ। তো এই বিক্ষিপ্ত প্রবাহ আর আমরা এখানে পেলাম হলো সমরেখ প্রবাহ, হ্যাঁ, শান্ত প্রবাহ। তো এখানে এই প্রবাহগুলোর মধ্যে আবার একটা ঘটনা ঘটে। ঘটনা হচ্ছে এই, তোমরা খেয়াল করো, যাদের বাড়ি নদীর তীরে, যারা নদীর তীরে বসবাস করছো, তারা একটু খেয়াল করলে তোমরা সহজে এটা এক্সাম্পলটা পেতে পারো। হ্যাঁ, অথবা যারা আমরা কৃষকের সন্তান, যারা আমরা মাঠে পানি সেচ দিয়েছি, নালা দিয়ে পানি যেতে দেখেছি, হ্যাঁ, তারাও এই বিষয়টাকে খুব সহজে দেখতে পারবে, বুঝতে পারবে। আমরা এখানে দেখেছি যে নদীর পানি, উপরের পানি খুব দ্রুত যায়, মাঝের পানিটা তার চেয়ে কম গতিতে যায়, আর সবচেয়ে নিচে যে পানিটা সেটা আরো কম দ্রুতিতে গমন করে, অর্থাৎ অনেকটা বলা চলে সেটা স্থির থাকে, নিচের পানিটা স্থির থাকে। একইভাবে আমরা যে নালা দেখি, নালা দিয়ে যে পানি যায়, নালার উপরে কোনো কিছু রাখলে উপরে যে বস্তুটা থাকে সে বস্তুটা খুব স্পিডে যায়। যদি পানিতে ডুবন্ত অবস্থা কোনো বস্তু থাকে সেটা তার চেয়ে একটু ধীরে ধীরে যায়, এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এই প্রবাহ যখন ঘটে তখন তাদের মধ্যে বিভিন্ন স্তর তৈরি হয়। স্তরগুলো কিভাবে তৈরি হয়? আমরা জানি যে অভিকর্ষ বলের কারণে প্রত্যেকটা অণু বা কণাকে পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার কারণে ভূপৃষ্ঠের সাথে যে অংশটা থাকবে, যে কণাগুলো থাকবে, তারা অভিকর্ষ বল দ্বারা একটু বেশি আকর্ষিত হবে। তার চেয়ে উপরের কণাগুলো একটু কম আকর্ষিত হবে, তার চেয়ে উপরের কণাগুলো আরো কম আকর্ষিত হবে। ফলে উপরের পানিগুলো খুব দ্রুত প্রবাহিত হবে। এর উপরের পানি যখন দ্রুত প্রবাহিত হবে, সে কি করবে? সে আবার তার নিচের গুলোকেও তার সাথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তার নিচের গুলোকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ফলে দেখা যায় যে এখানে এদের মধ্যে আলটিমেটলি কয়েকটা স্তর তৈরি হয়ে যায়। হ্যাঁ, পানির কয়েকটা স্তর তৈরি হয়ে যায়। আমি যদি বলি যে এটা একটা স্তর তৈরি হলো, এটা একটা পানির স্তর তৈরি হলো, তাহলে সবচেয়ে উপরের লেভেল আমরা বলতে পারি এটা, মধ্য লেভেল বলতে পারি এটা, তার চেয়ে নিচের লেভেল বলতে পারি এটা। তো এই যে পানি একটা স্তর আরেকটা স্তরকে
ধরে রাখছে, ধরে রাখার চেষ্টা করে, তাহলে তাদের মধ্যে এই স্তরগুলোর মধ্যে একটা বল কাজ করছে, এই স্তরগুলোর মধ্যে একটা বল কাজ করছে, এই বলকে বলা হয় সান্দ্র বল। তাহলে আমরা নতুন আরেকটা টপিকসে চলে আসলাম, সান্দ্র বল। সান্দ্র বল কি? সান্দ্র বল হচ্ছে প্রবাহী, প্রবাহী বিভিন্ন স্তরের মধ্যে, প্রবাহীর বিভিন্ন স্তরের মধ্যে যে আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধার সৃষ্টি হয়, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল তৈরি হয়, তাকে বলা হয় সান্দ্র বল। ক্লিয়ার? তাহলে আমরা সান্দ্র বল বুঝতে পারলাম। সান্দ্র বলটা কার তৈরি হয় একটু খেয়াল করো। কঠিন পদার্থ কি সান্দ্র বল তৈরি হবে? কঠিন পদার্থে সান্দ্র বল তৈরি হবে না। কারণ কি? কঠিন পদার্থের অণুগুলো চলাচল করে না। কঠিন পদার্থের অণুগুলো চলাচল যদি না করে থাকে, তাদের মধ্যে বিভিন্ন স্তর তৈরি হয় না। আর স্তর তৈরি না হলে তাহলে এক স্তর আরেক স্তরকে আটকে রাখবে বা আকর্ষণ করবে, এটাও বিবেচনা করা যায়, এটাও হবে না, তাই না? সেই জন্য কঠিন পদার্থের অণুগুলো চলাচল না করার কারণে তাদের মধ্যে কোনো সান্দ্র বল তৈরি হয় না। তাহলে সান্দ্র বল তৈরি হয় কার? সান্দ্র বল তৈরি হয় প্রবাহী পদার্থে। আর প্রবাহী পদার্থ কি? প্রবাহী পদার্থ হচ্ছে তরল এবং গ্যাস। তরল এবং গ্যাসীয় পদার্থ যেগুলো রয়েছে তাদের মধ্যে এই তাদের মধ্যে সান্দ্র বল পরিলক্ষিত হয়, অর্থাৎ তাদের মধ্যে বাধাজনিত বল, বিভিন্ন স্তরের মধ্যে বাধাজনিত বল সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝলাম যে সান্দ্রতা প্রবাহীর একটা ধর্ম। সান্দ্রতা হচ্ছে প্রবাহীর একটা ধর্ম। তাহলে সান্দ্রতা একমাত্র কোথায় তৈরি হচ্ছে? সান্দ্রতা কেবলমাত্র প্রবাহী পদার্থে তৈরি হয়। তাহলে এখানে একটা প্রশ্ন তোমাদের, যে সান্দ্রতা কেন প্রবাহী পদার্থে তৈরি হয়? তাহলে উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সান্দ্রতা প্রবাহী পদার্থে তৈরি হয় এই জন্যে যে প্রবাহী পদার্থগুলো অণুগুলো তাদের মধ্যে একটা আপেক্ষিক গতি বজায় রাখে, আর কঠিন পদার্থের অণুগুলো তাদের মধ্যে কোনো আপেক্ষিক গতি বজায় থাকে না। সেই জন্য তাদের মধ্যে কোনো সান্দ্র বল তৈরি হয় না। প্রবাহী পদার্থের মধ্যে সান্দ্র বল তৈরি হয়। ক্লিয়ার? তবে এই সান্দ্র বলের আমরা একটা রাশিমালা আমরা পেতে পারি। সান্দ্র বলের রাশিমালাটা কি হবে খেয়াল করো, যে আমরা এখানে একটি স্তর বিবেচনা করলাম, প্রবাহী একটি স্তর বিবেচনা করলাম। এই প্রবাহী স্তরের মধ্যে প্রবাহী স্তরের আমরা একটা অংশ যদি আমরা বিবেচনা করি, যে এখানে অংশটা হচ্ছে এরকম, যে আমি এখানে যে তল কল্পনা করলাম সেটা হচ্ছে, এটা ক্ষেত্রফল হচ্ছে এ, এই প্রবাহী এই স্তরের ক্ষেত্রফল হচ্ছে এ। এই ক্ষেত্রফলে এর ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যখন প্রবাহী যাচ্ছে তখন তার ব্যাগ আমরা বিবেচনা করলাম, এখান থেকে এতটুকু আমি এতটুকুর মধ্যে আমি এই ব্যাগ বিবেচনা করলাম আমি ভি। এরপর আমি কি করলাম, একটু ক্ষেত্রফল আমি একটু বাড়ালাম, অর্থাৎ আমি একটা নির্দিষ্ট, আমি এখানে এইটুকু আমি চিন্তা করলাম যে এখানে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে ওয়াই। এবার আমি আরেকটু দূরত্ব বাড়ালাম, এই পর্যন্ত আমি দূরত্ব বিবেচনা করলাম। তাহলে এই পর্যন্ত দূরত্বটা কি হবে? এই পর্যন্ত দূরত্ব হচ্ছে ওয়াই প্লাস ডি ওয়াই। তার মানে এই অংশটা হচ্ছে আমার এই অংশটা হচ্ছে আমার ডি ওয়াই। তাহলে এই অংশটা কি হবে? এই অংশটা হবে ডিবি, তাই না? তাহলে আমার এই টোটাল অংশটা কি দাঁড়াবে? এই টোটাল অংশের মধ্যে ব্যাগ কি দাঁড়াবে? টোটাল অংশের মধ্যে ব্যাগ হচ্ছে বি প্লাস ডিবি। তাহলে এখানে দূরত্বের পরিবর্তন হচ্ছে, এই দূরত্বের পরিবর্তনের সাপেক্ষে আমার ব্যাগেরও পরিবর্তন হচ্ছে, তাই না? তাহলে আমার এখানে দূরত্ব পরিবর্তন হচ্ছে কতটুকু? আমি যদি বিবেচনা করলাম দূরত্ব পরিবর্তন হচ্ছে ডিওয়াই, তাহলে ব্যাগের পরিবর্তন হচ্ছে কতটুকু? ডিবি। তাহলে এই দূরত্ব পরিবর্তনের সাপেক্ষে, দূরত্ব পরিবর্তনের সাপেক্ষে যখন কোনো বস্তুর ব্যাগের যে পরিবর্তন, ব্যাগের পরিবর্তন আমরা এখানে বিবেচনা করছি। ওকে, তাহলে আমরা এখানে দূরত্বের সাপেক্ষে ব্যাগের পরিবর্তন আমরা এখানে হিসাব করছি, তাই না? যে দূরত্ব পরিবর্তন হচ্ছে, দূরত্ব পরিবর্তনের সাথে ব্যাগের পরিবর্তন আমরা হিসাব করছি। তো এই দূরত্ব পরিবর্তনের সাথে ব্যাগের যে পরিবর্তন হয়, এই একে বলা হয় ব্যাগ অবক্রম। তাহলে আমরা এখানে একটা সংজ্ঞা নিই, ব্যাগ অবক্রম কাকে বলে? যে দূরত্বের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হারকে ব্যাগ অবক্রম বলে। দূরত্বের পরিবর্তনের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনের হারকে ব্যাগ অবক্রম বলে। তাহলে আমরা এখানে বলতে পারি ব্যাগ
ব্যাগ অবক্রম হচ্ছে কি, যে ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই হচ্ছে আমার এখানে ব্যাগ অবক্রম, দূরত্ব পরিবর্তনের সাথে সাপেক্ষে, দূরত্ব পরিবর্তনের সাপেক্ষে ব্যাগের পরিবর্তনকে ব্যাগ অবক্রম বলা হয়। তো এই যে আমি তোমাদের বলেছিলাম যে সান্দ্র এই স্তরের মধ্যে একটা বল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি সান্দ্র বল। দেখা যায় যে এই সান্দ্র বল এর এই ক্ষেত্রফলের সমানুপাতিক। সান্দ্র বল এফ হচ্ছে যে আমি যে তল বিবেচনা করেছি সেই তলের ক্ষেত্রফলের সমানুপাতিক। আবার এখানে যে ব্যাগ অবক্রম ছিল, ব্যাগ অবক্রম এফ, এই ব্যাগ অবক্রমের সমানুপাতিক ডিওয়াই ডিভাইডেড বাই ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে আমরা এখানে কি পেলাম, প্রবাহী তার বিভিন্ন স্তরের মধ্যে যে ব্যাগ, তার মধ্যে যে বল ক্রিয়া করছে, যাকে আমরা সান্দ্র বল বলি। এই সান্দ্র বল হচ্ছে যে স্তর বিবেচনা করেছি সেই স্তরের ক্ষেত্রফলের সমানুপাতিক এবং ব্যাগ অবক্রমের সমানুপাতিক। এখন আমরা এটাকে লিখতে পারি হলো এরকম ভাবে যে এফ সমানুপাতিক এ ডিওয়াই ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার আমরা আনতে পারি হলো এরকম যে এফ ইকুয়াল ইটা এ ডিবি ডিভাইডেড বাই ডিওয়াই। এখানে ইটাটা কি, এটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যা প্রবাহীর ধর্ম এবং তাপমাত্রার উপর নির্ভর করে, যাকে সান্দ্রতা গুণাঙ্ক বলা হয়। তাহলে আমরা এখানে এটাকে আমরা আবার আরেকটা টার্ম পেয়ে গেলাম। টার্মটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। তাহলে আমি এতটুকুর মধ্যে এটা কি, এটা হচ্ছে সান্দ্র বলের রাশিমালা। এই সান্দ্র বলের রাশিমালার ক্ষেত্রে আমরা এখানে ইটা পেলাম। এটা কি, এটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। একই হচ্ছে স্তরের তলের ক্ষেত্রফল, আর ডিবি হচ্ছে ব্যাগের পরিবর্তন, ডিওয়াই হচ্ছে দূরত্বের পরিবর্তন, আর সব ডিবি বাই ডিওয়াই হচ্ছে ব্যাগ অবক্রম। আর আমরা এখানে তাহলে আমরা রাশিগুলো আমরা পরিচিত পেয়ে গেলাম। এবার সান্দ্রতা গুণাঙ্কের একটা সংজ্ঞা তৈরি করতে চাই। সান্দ্রতা গুণাঙ্কের সংজ্ঞাটা কি আসবে, মনে করো এ ইকুয়াল হচ্ছে 1 একক এবং এখানে ডিবি বাই ডিওয়াই সমান হচ্ছে 1 একক। দুটো যদি 1 একক হয়, তার মানে কি একক ব্যাগ অবক্রম এবং একক ক্ষেত্রফল বলতে পারি। একক ক্ষেত্রফলে একক ব্যাগ অবক্রম যখন হবে, ক্রিয়া করবে, তখন আমি এখানে কি পাবো, এখান থেকে পাবো আমরা এফ ইকুয়াল ইটা। অর্থাৎ এই তার মধ্যে যে আকর্ষণ বল তৈরি হবে সেটা সান্দ্রতা গুণাঙ্কের সমান। হ্যাঁ, তাহলে আমরা সংজ্ঞাটা এখানে বলতে পারি এরকম: একক ক্ষেত্রফলের মধ্যে একক ব্যাগ অবক্রম বজায় রাখার জন্য প্রবাহীর মধ্যে যে সান্দ্র বল ক্রিয়া করে তাকে সান্দ্রতা, ওই প্রবাহীর সান্দ্রতার গুণাঙ্ক বলা হয়। বুঝাতে পারছি? আবার বলছি যে একক ক্ষেত্রফলে একক ব্যাগ অবক্রম বজায় রাখার জন্য কোনো প্রবাহীর মধ্যে যে সান্দ্র বল ক্রিয়া করে তাকে ওই প্রবাহীর সান্দ্রতার গুণাঙ্ক বলা হয়। তাহলে এক এক পদার্থের সান্দ্রতা গুণাঙ্ক এক এক রকম হবে। হ্যাঁ, এক এক পদার্থের সান্দ্র বল এক এক রকম হবে, তাই তো? তাহলে আমরা এখানে সান্দ্রতা গুণাঙ্ক আমি সংজ্ঞা পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে জানার মধ্যে আমরা জানলাম হলো সান্দ্রতা গুণাঙ্ক জানা হয়ে গেল। এবার আমরা এই থেকে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আজকে আর ক্লাস আমরা তোমাদের সাথে দীর্ঘায়িত করছি না। আমরা আবার আগামী দিন আবার নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হব। তোমরা এই ক্লাসগুলোই একটু ভালো করে আত্মস্থ করো, ভালো করে এগুলো শিখে নাও। আর অবশ্যই আমাদের কলেজ খোলা হলে এই বিষয়গুলোর উপরেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। আমি আবার টোটাল পড়ার টোটাল সামারিকে আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমরা প্রথম থেকে কি পড়লাম। আমরা প্রথম পড়েছি একক বিকৃতির দরুন কৃত কাজের পরিমাণ এবং একক আয়তনে কৃত কাজের পরিমাণ বা সঞ্চিত শক্তি। এরপরে আমরা দেখলাম হলো প্রবাহী। প্রবাহী কি, প্রবাহী কেন প্রবাহিত হয়, প্রবাহীর প্রকারভেদ,
আবার প্রবাহমাত্রার প্রকারভেদ। আবার আমরা এখানে পেয়েছি দুই ধরনের প্রবাহ পেয়েছিলাম, শান্ত প্রবাহ, বিক্ষিপ্ত প্রবাহ। তোমরা অবশ্যই শান্ত প্রবাহ এবং বিক্ষিপ্ত প্রবাহের বৈশিষ্ট্যগুলো তোমরা বাসায় একটু দেখে নিবা। আবার এখানে পেয়েছি হলো আমরা এখানে পেলাম সান্দ্রতা, সান্দ্র বল এবং সান্দ্রতা গুণাঙ্ক। হ্যাঁ, সান্দ্রতা গুণাঙ্কের মধ্যে আবার আমরা তার রাশিমালাগুলো পেয়েছি। এই রাশিমালাগুলো অবশ্যই তোমরা দেখবা। ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো। ওকে, আল্লাহ হাফেজ।